উনি মুক্তিযুদ্ধের কন্ট্রিবিউশনটাকে আমরা অ্যাকনলেজ করি, আমরা সেটাকে স্যালুট করি, কিন্তু কোনো ক্রমেই তার অন্যায়কে সাপোর্ট করি না। উনি অন্যায় যেটা করেছেন সেটাকে আবার মব জাস্টিসের আন্ডারে থেকে, মিডিয়া ট্রায়ালের আন্ডারে থেকে, অথবা মুক্তিযুদ্ধ নামটাকে, এই শব্দটাকে ব্যবহার করে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করার যে চেষ্টা, এইটাকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ধন্যবাদ আপা। প্রথমত যেটা বলতে চাই যে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জাতির সবচেয়ে গর্বের অধ্যায়। মুক্তিযুদ্ধের জন্য দেশের যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলছি তারা দ্বিধা বিহীন ভাবে নিজেদের বুকের রক্ত ঢেলে দেশের স্বাধীনতার জন্য তারা যুদ্ধ করেছেন। কেউ শহীদ হয়েছেন, তারা মুক্তিযোদ্ধা খেতাব পেয়ে রয়েছেন, কিন্তু দিনের শেষে তারা দেশের জন্য তাদের সমস্ত কিছু উৎসর্গ করেছেন। আমি আমার শ্রদ্ধা সিনিয়রের সঙ্গে একমত হয়ে বলতে চাই যে আসলে মুক্তিযুদ্ধ বিষয়টি আমাদের এতটাই সংবেদনশীল এবং এতটাই সেন্সিটিভ আমাদের জন্য, এই পার্টটাকে আমরা সবসময় আলাদা রাখতে চাই। এইটার সঙ্গে আমাদের সমগ্র জাতিরই একটা সরাসরি এটা অংশগ্রহণ আছে। যখন আমাদের মুক্তিযোদ্ধা হয়েছিল তখন বাংলাদেশে প্রায় 7.5 কোটি থেকে 15 কোটি লোক ছিল। তার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1.5 কোটির মতো লোক শরণার্থী হয়েছে, 3.5 লাখ 4 লাখ লোক সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বাকি পুরা দেশের জাতিটাই কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট ছিল। সো অ্যাজ এ হোল যখন মুক্তিযোদ্ধা হিসেবে কাউকে এই ধরনের কথা বলে বা নেমিং করে এটাকে রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে, তখন আমাদের এন্টায়ার মুক্তিযুদ্ধটাকে ছোট করে দেখা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে ছোট করে দেখা হচ্ছে। এটা ব্যক্তি কানুর ভূমিকাটাকে অবশ্যই আমাদের প্রচলিত লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে তাকে দেখতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু একই সাথে আমি যেটি বলতে চাই, একটি বাংলাদেশের নাগরিক হিসেবে যেটি বলতে চাই, যে উনি একজন সিনিয়র সিটিজেন এবং আমরা যতটুকু ওনার সম্পর্কে জেনেছি যে ওনার বিরুদ্ধে ক্রোনোলজিক্যালি বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। যে অভিযোগগুলো বিগত 3 থেকে 4 মাসের মধ্যে সরকার পতনের পরেও কিন্তু পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হয়তো আজকে এই মব জাস্টিসের মুখোমুখি হতে হতো না। এই জায়গাগুলোকেও কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে। আমরা কোনোভাবেই আন্ডার এনি সার্কামস্টেন্সেস কোনো মব জাস্টিসকে প্রাধান্য দিতে পারি না। উনি ভুল করেছেন, উনি কোথায় নিজের অন্যায় করেছেন, সেই অন্যায়কে বাংলাদেশের আইনের আলোকে থেকেই ওনাকে তার জবাবদিহি করতে হবে। কিন্তু তার জন্য পাবলিকলি যে কেউ কাউকে আমরা জুতার মালা দেওয়া অথবা কোনো মব জাস্টিসের মধ্যে ফেলানো এবং এইটাকে পুঁজি করে মুক্তিযোদ্ধা নামটাকে ব্যবহার করে মিডিয়াতে ব্যবহার করা, এইটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদেরকে হেয় করার একটা প্রচেষ্টা, যেটা আমরা কোনোভাবেই গ্রহণ করতে রাজি নই, কোনোভাবেই এটাকে গ্রহণ করতে রাজি। দেখেন, এটা শুধু আপনি আইসোলেটেডলি দেখতে চেষ্টা করলে, গত কয়েকদিন আগে আমাদের আরেকটি রাজনৈতিক দলের একজন সদস্য এবি পার্টি সেক্রেটারি ফুয়াদ সাহেব বললেন উনি 16ই ডিসেম্বরকে নিয়ে ওনার সন্দেহ আছে, উনি বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে সন্দেহ করেন। তো এই ধরনের কোশ্চেন যখন আসা শুরু হয়, যখন আমাদের ফান্ডামেন্টাল ইস্যুগুলোতে নিয়ে ওনারা কোশ্চেন করেন, তখন কিন্তু আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি আমাদের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে কথা বলার। সো আমরা এখানে ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে চিন্তা করতে চাই না, আমরা ব্যক্তি কানু হিসেবে চিন্তা করতে চাই, নট দি মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা ইজ এ সেপারেট টিম যারা সরাসরি দেশের জন্য রক্ত দিয়েছেন। কিন্তু অবশ্যই আমি হাসিন স্যারের কথার সঙ্গে একমত হয়ে বলতে চাই যে উনি আইনের ঊর্ধ্বে নন, উনি আইনের মধ্যে থেকেই চলতে হবে। উনি একজন সাধারণ মানুষ, উনি মুক্তিযুদ্ধের কন্ট্রিবিউশনটাকে আমরা অ্যাকনলেজ করি, আমরা সেটাকে স্যালুট করি, কিন্তু কোনো ক্রমেই তার অন্যায়কে সাপোর্ট করি না। 1, 2 নাম্বার হচ্ছে উনি অন্যায় যেটা করেছেন সেটাকে আবার মব জাস্টিসের আন্ডারে থেকে, মিডিয়া ট্রায়ালের আন্ডারে থেকে, অথবা মুক্তিযুদ্ধ নামটাকে, এই শব্দটাকে ব্যবহার করে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করার যে চেষ্টা, এইটাকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং এর সঙ্গে যে সকল রাজনৈতিক দলগুলোও কিছু কিছু তাদেরকে উস্কানি দিচ্ছেন, ওনারা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছেন, কেউ জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছেন, কেউ বা 16ই ডিসেম্বরকে প্রত্যাখ্যান করছেন, আমি তাদের কাছে করজোরে বলবো বাংলাদেশের স্বাধীনতা আমাদের অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। এই জায়গাটাতে আমরা কখনোই কম্প্রোমাইজ করব না। আমরা চাইবো
বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মুক্তিযোদ্ধাটাকে আপনারা পাশে রেখে তারপর বাংলাদেশের আইনের আলোকে ব্যক্তি কানুকে বিচার করবেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে নয়। জি, আমি সরি আমার মনে ইন্টারনেটে সমস্যা ছিল। আমি মেজর মাহফুজ আপনাকে যেটা জানতে চাই যে জাতীয় পার্টির ব্যাপারেও অনেকের আপত্তি আছে, বিশেষ করে কিছু দলের, এবং জাতীয় পার্টিকেও ইনভাইট করা হচ্ছে না অনেক জায়গায়। তো সেখানে আপনি এটা কিভাবে দেখছেন যে সরকার জাতীয় পার্টিকেও সরকার মানে আওয়ামী লীগের দোসর বলে চিহ্নিত করছে এবং শাস্তিও দাবি করছে অনেকে? দেখেন, এটা একটি খুব মজার একটি বিষয়। জাতীয় পার্টিকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর, কিন্তু দেখেন এই মুহূর্তে যারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আছেন তারাও কিন্তু অনেকে নিজেরা পলিটিক্যাল পার্টি করতে গিয়ে আর একটা পার্টির চিঠি ছাড়া কিন্তু রাজনীতি করতে পারছেন না। স্পেসিফিক্যালি বলি, আমি যদি নুরুল সাহেবের কথা বলি, উনিও কিন্তু বিএনপির চিঠি নিয়ে গিয়ে রাজনীতি করতে হচ্ছে। আপনি যদি আমাদের পলিটিক্যাল ক্রোনোলজি গুলো একটু দেখেন, যে 2008 সালের ইলেকশনে কিন্তু বাংলাদেশের মডারেটির সকল নির্বাচনে সকল দলে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তো ওখানকার ইলেকশন সর্বজন গ্রহণযোগ্য। 2014-তে এসেও ইলেকশনে একটা গ্রুপ অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। 2018-তেও ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তারপরে লোকাল ইলেকশন গুলোতে বিএনপি অংশগ্রহণ করেছে, অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। সাংবিধানিক অধিকার হিসেবে আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতেই পারি, এটা আমাদের রাজনৈতিক একটি অধিকার এবং এটি সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে তো আপনি একটি রাজনৈতিক দলকে কখনো বঞ্চিত করতে পারেন। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের নিজেদের কৌশলগত কারণে কখনো কোনো দলের সঙ্গে একটি অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করে, কারোর সঙ্গে সখ্যতা গড়ে তোলে, কারোর সঙ্গে দ্বিধা তৈরি করে এবং এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে কাজে নিয়ে গিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। ঠিক একই ফরম্যাটে আমাদের এই জাতীয় পার্টি তাদের শুরু থেকে দীর্ঘ 38 বছর সময়ে কিন্তু পার্লামেন্টারি ফর্মের পার্টি হিসেবেই সারা দেশে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। আমাদের দলের অসংখ্য মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন যারা সরকারি ফর্মে অথবা লিডার অফ অপোজিশন ফর্মে সরকারের পক্ষে থেকে অথবা সরকারের বিপক্ষে থেকে যখন যেভাবে প্রয়োজন সেভাবে সরকারের পাশে অথবা বিপক্ষে থেকে সমালোচনা করেছেন, এবং এটি একটি রাজনৈতিক দলের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেই ক্ষেত্রে আমরা কিভাবে আওয়ামী লীগের সরাসরি দোষ বিএনপির কৌশল ভুল ছিল, বিএনপি কৌশলী ছিল না, এটা কি আপনি বলতে চান নাকি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিএনপির কৌশলটা আসলে এটা তাদের ব্যক্তিগত রাজনৈতিক চিন্তাধারা, তারা কিভাবে অংশগ্রহণ করবেন। এখনো যেমন ধরেন বিএনপি যখন অংশগ্রহণ করছেন তারা হয়তো আরো দু একটি দলকে পাশে নিয়ে অংশগ্রহণ করছেন, বা তারা কিন্তু রাজনৈতিকভাবে তারা এগিয়ে যাচ্ছেন। একটা সময় বিএনপির সঙ্গে জামাত ছিল, এখন হয়তো তারা পাশে নেই। এটি রাজনৈতিক কৌশল, কখন কাকে প্রয়োজন হবে, কখন কাকে সাথে নিয়ে তাদেরকে সামনে আগাতে হবে, কোথায় আন্দোলনের মুখপক্ষে যাবে, কিভাবে পার্লামেন্টে যাওয়া হবে, সবগুলোই কিন্তু একটি রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। এই রাজনৈতিক কৌশলের অংশ নিয়েই কিন্তু দেখেন আজকে যারা রাজনীতি করছেন তারাও কিন্তু বড় দলের প্রাধান্য ব্যতীত নতুন যাদেরকে আমরা দল হিসেবে দেখছি তারাও কিন্তু নিজেদেরকে ওভাবে ফ্লোরিশ করতে পারছেন না। অর্থাৎ আপনাকে রাজনীতিকরণে বা সরকার গঠনের জন্য কখনো 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 আপনাকে অন্য দলের সংশ্লিষ্টতা নিয়ে আপনাকে রাজনৈতিক কৌশলগত নিয়ে সামনে আগাতে হবে। এবং আমরা দীর্ঘ 38 বছর ঠিক এভাবেই গিয়েছি। আমাদের এই দলটি দীর্ঘ 9 বছর এই দেশ পরিচালনা করেছে। তারপর 2091 পর থেকে আমাদের দলের প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ জেলে থাকা অবস্থায় পাঁচটি আসনে ইলেকশন অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছে। এটা একটা আনপ্যারালাল আনপ্রেসিডেন্টেড ইস্যু যে জেলে থাকা অবস্থায় একজন লিডার কতখানি জনপ্রিয় হলে 5টি আসন থেকে 5টিতে জয়ী হন। তো আমরা কিন্তু মানুষের কাছ থেকে সবসময় অবস্থানটি ছিল আমাদের এবং এখনো আছে। তো এই জন্যই আমরা একটি রাজনৈতিক দল হিসেবে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম, এটা অবশ্যই একটি ভ্রান্ত ধারণা। কোন ক্রমেই এই বিষয়টির সঙ্গে আমরা একমত নই। এবং আওয়ামী লীগ যে সকল দোষে দুষ্ট হয়েছে আমরা শুধু বলতে চাই যে আমার দলের বা আমাদের জাতীয় পার্টির কোন ব্যক্তি যদি একই দোষে কেউ দুষ্ট হয় তাহলে অবশ্যই তারা বিচারের প্রাধান্য পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ঢালাও ভাবে আওয়ামী লীগের দোসর বলা বা একটি রাজনৈতিক দলকে রাজনীতি থেকে দূরে রাখা, তাদের মত প্রকাশের স্বাধীনতাটাকে বন্ধ করে দেয়া, আমার দলের চেয়ারম্যানকে ভুল এবং মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা
তার বক্তব্য প্রচার না করা, এবং যখন আপনি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন, এই জাতীয় ঐক্যের ডাকের সময় আপনি যারা 38 বছর ধরে পার্লামেন্টারি পার্টি হিসেবে দেশে পার্টিসিপেট করেছে, দেশের অসংখ্য উন্নয়ন কার্যক্রমের সাথে যাদের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে, সেই রকম একটি জনবান্ধব দলকে আপনি জাতীয় ঐক্যের বাইরে রেখে যখন জাতীয় ঐক্য ডাক দিচ্ছেন, তাহলে আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে যৌক্তিকতা, সেই জায়গাটা আছে কিনা সেখানে আমাদের যথেষ্ট কোশ্চেন থেকে